প্রায় 1 ঘন্টা ধরে পার্কে অপেক্ষা করছে চৈতালি। সকালে না খেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়েছে। তার ধারণা সে খালি হাত পায়ে গেলেও আবির তাকে ফিরিয়ে দিবে না, বিনা বাক্য গ্রহণ করে নিবে। বাসা থেকে বের হয়ে আসার সময় বলেছিল, আর কখনো এই বাসায় ফিরবে না। চৈতালি কি জানে না তাকে আবার এই বাসায় ফিরতে হবে। অবুঝ মনটা যে বুঝে না। তার বিশ্বাস তার ভালোবাসার মানুষ তাকে কখনো ফিরিয়ে দিবে না। সময়ের সাথে রৌদ্রের তাপ তীব্র হচ্ছে। চৈতালি বিরক্ত হয়ে গাছের আড়ালে গিয়ে বসল। বেলা বাজে 12টা। কোকিয়া বেগম এখনো রুম থেকে বের হন নাই। তানহা ডেকেছিল, বলেছেন পরে খাবে। রাগ করে চৈতালিকে ডাকে নাই তানহা। কোকিয়া বেগম আসলে হয়তো চৈতালিকে ডাকার কথা বলতো। ইফাদ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তানহা দুপুরের রান্নার জোগাড় করতে গেল। তানহা কাজ করছিল। একজোড়া হাত এসে তানহাকে দুহাতে আবদ্ধ করে ফেলল। আচমকা কারো স্পর্শ পেয়ে চমকে উঠল তানহা। ইফাদকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তানহা। আরে কি হচ্ছেটা কি? ছাড়ুন বলছি। আগে বলো, তুমি আমাকে রেখে চলে এসেছ কেন? রান্না কি আপনার বউ করবে? না, আমি করে দিব। আমি কিন্তু বেশ ভালো রান্না করতে পারি। তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়। আজকে আমি রান্না করব। এই ভরদুপুর বেলা আমি কেন ঘুমোতে যাব? আমি এখন ঘুমাবো না। তুমি এখন না ঘুমালে আমিও রাতে ঘুমোতে দিব না। অসভ্য ছেলে মানুষ বউয়ের কাছে অসভ্য হবে না, তাহলে কার কাছে হবে? আপনি যাবেন, আমাকে কাজ করতে দিন। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিন। সবাই না খেয়ে আছে। আম্মু বাহিরে আসে নাই? না, ডেকেছিলাম। বললেন পরে খাবেন। আর চৈতালি, তার খবর আমি জানি না। তুমি সবসময় এত রেগে রেগে কথা বলো কেন? ভালোবেসে মিষ্টি করে কথা বলতে পারো না? ও গো প্রাণের স্বামী, এই যে গরম তেল দেখছেন, এখন যদি এখান থেকে না যান তাহলে পুরোটাই আপনার মাথায় ঢেলে দিব। কি রোমান্টিক, তাই না? না, একদম রোমান্টিক না। আমি দেখিয়ে দিচ্ছি কোনোটা রোমান্টিক। বলেই গভীরভাবে তানহার গালে অধর ছুঁয়ে দিল। তানহা ধাক্কা দিয়ে ইফাদকে সরিয়ে দিল। লজ্জাশ্রম, ভাত দিয়ে খেয়ে ফেলছেন। আম্মা বা চৈতালি আসলে কি মনে করবে? কিছু মনে করবে না। আমার আব্বু আমার আম্মুকে অনেক ভালোবাসত। আপনি এখানে থেকে যাবেন, একদম বিরক্ত করবে না। কোকিয়া বেগম রান্নাঘরের দিকে আসছিলেন। তানহার শেষের কথাটা শুনতে পেলেন। ইফাদ কিছু বলতে যাবে, তার আগেই কোকিয়া বেগম বলল, কি ইফাদ? মায়ের গলা শুনে মায়ের দিকে তাকালো ইফাদ। নরম সুরে বলল, জি আম্মু। মেয়েটাকে বিরক্ত করছিস কেন? বিরক্ত করছি না আম্মু, আমার ঔষধ খুঁজে পাচ্ছি না, তাই তানহাকে খুঁজে দিতে বললাম। কিন্তু তানহা খুঁজে দিচ্ছে না। তোর ঔষধ প্রতিদিন হারিয়ে যায়, তাই না রে? আমার সাথে আয়, আমি তোর ঔষধ খুঁজে দিচ্ছি। তোর বাবাও ঔষধ খুঁজে পেত না, তাই বারবার আমার কাছে আসত আর বলতো আমি যেন তার ঔষধ খুঁজে দেই। ইফাদ অসহায় দৃষ্টিতে তানহার দিকে তাকাল। ইফাদের অসহায় মুখখানা দেখে মুখে হাত দিয়ে হাসছে তানহা। চোখের সামনে ঔষধ রেখে ঔষধ খুঁজে পাস না? তাড়াতাড়ি চল, খাবার খেয়ে নিবি। চৈতালি উঠেছিল। জানি না আম্মু, আমি তো মাত্রই উঠলাম। আচ্ছা বাহিরে আয়, আমি দেখছি।
কোকিয়া বেগম চৈতালির রুমে উকি দিয়ে দেখলেন চৈতালি তার রুমে নেই। মেয়ে কলেজে গিয়েছে ভেবে ড্রয়িং রুমে ফিরে আসলেন। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পরে আবির আসল। চোখমুখে বিরক্তির ছাপ স্পষ্ট। চৈতালির চোখমুখে বিষণ্ণতার ছাপ। চেহারায় মলিনতা বিদ্যমান। করুণ দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। কি অসহায় সেই চাহনি! দেখলে যে কারো দয়া হবে। নীরবতা ভেঙে চৈতালি বলল, স্যার, আমি সবকিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আমার আর কিছু চাই না। আমার শুধু আপনাকে চাই। প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন। সারা জীবন আপনার সাথে থাকতে চাই। চৈতালির কথা শুনে আবির চোখ বড় বড় করে তাকাল। অবাক কণ্ঠে বলল, কি তুমি তোমার পরিবার ছেড়ে, নিজের বাড়িঘর ছেড়ে আমার কাছে চলে এসেছ? তোমাকে না একটা কাগজ দিয়েছিলাম। ওটা কই? ওটা আমি বাসায় রেখে আসছি। ভাবির সাথে আমার ঝগড়া হয়েছে। আমি ভাবির সাথে কথা বলছি না। আমরা আজকেই বিয়ে করব, চলুন। এই চৈতালি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? যে মেয়ে দুদিনের একটা ছেলের জন্য তার পরিবার, তার সবকিছু ছেড়ে চলে এসেছে। আমার থেকে ভালো কিছু পেলে আমাকে ছেড়ে দিবে না। তার কোনো নিশ্চয়তা আছে? সরি চৈতালি, আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না। ভদ্র মেয়ের মতো যে বাসা থেকে এসেছ, আবার ভদ্র মেয়ের মতো নিজের বাসায় ফিরে যাও। সারা জীবন তপস্যা করলেও তুমি আমাকে পাবে না। ভালো থাকবে, আসছি। আবিরের কথা শুনে চৈতালির মনে হলো বিশাল আকাশটা তার মাথায় ভেঙে পড়েছে। চৈতালি কান্না করতে করতে বলল, এই স্যার, আপনি এসব কি বলছেন? আপনি তো বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন। আপনি এসব কি বলছেন? আমি এখন কোথায় যাব? প্লিজ আমার সাথে এমন করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার পায়ের নিচে পড়ে থাকব। আমার সাথে এমন করবেন না। তুমি এসব নাটক করে নিজের পরিবারের মন গলাও। তারা যদি দয়া করে তোমাকে তাদের বাসায় থাকতে দেয়। প্রিয়া আবিরের বাসার উদ্দেশ্য রওনা দিয়েছিল। আবিরের বাবা মায়ের জন্য খাবার কেনার জন্য নিচে নামল। হঠাৎ চোখ যায় পার্কের ফাঁকা মাঠের বিশাল গাছের নিচে। একটা মেয়ে আবিরের হাত ধরে কিছু একটা বলছে। প্রিয়ার ফুরফুরে মনটা নিমিষেই বিষাক্ত হয়ে উঠল। হিতাহিতজ্ঞান হারিয়ে রাস্তায় মাঝখানে দিয়ে হাঁটা শুরু করল। উদ্দেশ্য ছেলে মেয়ে দুটোর কাছে পৌঁছানো। এক প্রকার দৌড়ে রাস্তা পার হল। দ্রুত গতিতে হাঁটতে প্রিয়া। আবির চৈতালির হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে কষে থাপ্পড় বসে আবিরের গালে হঠাৎ করে থাপ্পড় পোড়ায়। আমি রেগে যাই। আবির মনে করেছে চৈতালি আবিরকে থাপ্পড় মেরেছে। আবির রাগান্বিত চোখে সামনের দিকে তাকাল। নিমিষেই সব রাগ উবে গেল। মনে এসে ধরা দিল একরাশ ভয়। চৈতালি বোকার মতো মেয়েটির দিকে তাকিয়ে আছে। প্রিয়া আবিরের কলার চেপে ধরে বলল, জানোয়ারের বাচ্চা, তুই নাকি ভালো হয়ে গেছিস। আমি আসলে নাকি তুই আমার মনের মতো হয়ে চলবি। এটা তোর হবার নমুনা। তোকে ভালো হবার সুযোগ দিতে চেয়েছিলাম, আর দিব না। বলেই আবিরের গলা চেপে ধরল। আবির নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করছ না। চৈতালি রেগে প্রিয়াকে ধাক্কা দিল। আপনার তো সাহস কম না। আপনি আমারই সামনে আমার প্রিয় মানুষের শরীরের আঘাত করছে। চৈতালির কোথায় তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকাল প্রিয়া। আবিরকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটা কে রে? আমার সাহস নিয়ে কথা বলছে।
ও কি জানে না? প্রিয়া যখন কথা বলে, প্রিয়া ওপরে কেউ কথা বললে পরিণাম কি হয়? চৈতালি, তুমি চলে যাও। তুমি একদম প্রিয়ার সাথে বাজে ব্যবহার করবে না। তা না হলে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব। আপনি আমার সাথে এমন করছেন কেন? এই মেয়েটাকে, আপনি এই মেয়েটাকে কিছু বলছেন না কেন? আবির তোমার কে হয়? বলল প্রিয়া। চৈতালি আমার স্টুডেন্ট হয় প্রিয়া। আমার থেকে কিছু সাজেশন নিতে এসেছিল। কথা শেষ হবার সাথে সাথে আবার আবিরের গালে কষে থাপ্পড় বসিয়ে দিল প্রিয়া। তোর থেকে জানতে চেয়েছি, তুই এত কৈফিয়ত দিচ্ছিস কেন? এই মেয়ে বলো, আবির তোমার কে হয়? আবির স্যারের সাথে আমি রিলেশনে আছি। আজকে আমি আমার বাসা থেকে বের হয়ে আসছি আবির স্যারের জন্য। এই যে আমার শরীরে আঘাত চিহ্ন দেখতে পাচ্ছেন, আবির স্যারের জন্য পরিবারের হাতে মার খেয়েছি। এই মানুষটাকে ভালোবেসে যতটা ছোট হয়েছি, দ্বিতীয় কোথায়ও এতটা ছোট হয় নাই। আপনি আমাদের বিষয় আমাদের বুঝে নিতে দিন। চৈতালির কথায় শব্দ করে হেসে দিল প্রিয়া। তোর নতুন প্রেমিকাকে আমার কথা জানাস নাই? এই মেয়ে, দেখতে শুনতে তুমি মাশাল্লাহ। এত সুন্দর রূপ দিয়েছে আল্লাহ তোমাকে, তা বেছে বেছে পচা জিনিসে হাত দাও কেন? আমি বুঝি না, সুন্দরী মেয়েগুলো ভালো জিনিস রেখে পচা জিনিসগুলো কেন পছন্দ করে? তুমি দুদিনের একটা বাচ্চা মেয়ে, তোমার কলেজের শিক্ষক উনি। লজ্জা করে না এত বড় মানুষের সাথে রিলেশন করো? আবিরের মাথার চুল টেনে ধরে বলল, তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি কেন এই বুইরা বেটার লগে প্রেম করো? এই যে মাথায় দেখতে পাচ্ছ, চুলগুলো পড়তে শুরু করেছ, কয়টা দিন গেলেই টাক পড়বে মাথায়। এত রেখে টাকলা মাথা পছন্দ হল? দেশে ছেলের অভাব পড়েছে। আবির স্যারকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। আপনি আগে নিজের চেহারার দিকে তাকিয়ে দেখুন, আয়নায় কখনো নিজের চেহারা দেখেছেন? বলতে বলতে প্রিয়ার হাত আবিরের মাথা থেকে সরিয়ে দিতে লাগল। আবির চৈতালিকে ধাক্কা দিয়ে বলল, তোর সাহসের আমি তারিফ করছি। তুই কোনো অধিকারে আমার আর প্রিয়ার মধ্যে আসিস? প্রিয়াকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর মুখ আমি ভেঙে দিব। আবিরের সাথে শুনে চৈতালি একদম থ হয়ে গেল। এটাই কি সেই আবির যাকে সে পাগলের মতো ভালোবাসত? যে আবির তার সব পাগলামিগুলো সহ্য করে নিত, ছোট ছোট আবদারগুলো পূরণ করে দিত, সারাদিন বিয়ে বিয়ে করে মাথা খেত। আজ যখন বিয়ের সময় আসলো, তাহলে এভাবে সরে যাচ্ছে কেন? পুরো মাথাটা কেমনে ঘুরতে শুরু করল। প্রিয়া আবার আবিরের গালে থাপ্পড় বসিয়ে দিল। তুমি ওই মেয়েটার জন্য আমাকে মারলে? তুই মেয়ে মানুষের শরীর হাত দিবি কেন? তোর হাত আমি ভেঙে ফেলি নাই, এটাই তোর ভাগ্য ভালো। চৈতালি আবিরের হাত ধরে বলল, আপনার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে। চলুন, আপনি আজকেই আমাকে বিয়ে করবেন। বলেই আবিরকে টানতে লাগল। প্রিয়া ঝাড়ি দিয়ে চৈতালির হাত সরিয়ে দিল। চৈতালি রেগে বলল, আপনি এসে থেকে বাড়াবাড়ি করে যাচ্ছেন। কে হন আপনি আবির স্যারের? কিসের এত ক্ষমতা দেখাচ্ছেন আপনি? কেন তোমার প্রাণের আবির স্যার তোমাকে বলে নাই? আমি তোমার আবির স্যারের কে হই? বউ হই আমি আবিরের। প্রমাণ কি? তোমার মতো অনেক মেয়ে প্রমাণ চাইতে এসেছে, কিন্তু আমি তাদের কাছে নিজেকে প্রমাণ করাটা গুরুত্বপূর্ণ মনে করিনি, তাই তোমার কাছেও করছি না।
বাচ্চা একটা মেয়ে বড় বিপদ হবার আগেই জীবনটা বেঁচে গেছে। লক্ষ্মী মেয়ের মতো বাসায় ফিরে যাও, বলেই আবিরের কলার ধরল। 7 দিনের মধ্যে বাংলাদেশে তুই আমাদের বিয়ের আয়োজন করবি। বাংলাদেশের সবাই জানবে আমাদের বিয়ের কথা। তোর বাবা মাকে জানাবি। এখন এই মুহূর্তে তোর বাসায় নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করাবি, বলেই আবিরের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। চৈতালি মাটিতে ধপ করে বসে পড়ল। মস্তিষ্কের সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। যার জন্য সবকিছু ছেড়ে দিলাম, আজকে সে আমাকে ছেড়ে দিল। মাঠের মাঝখানে বসে চিৎকার করছে চৈতালি। সবাই আর চোখে তাকিয়ে আছে চৈতালির দিকে। কেউ কেউ এগিয়ে আসলো, কিন্তু ফলাফল শূন্য। দরজায় কলিং বেল বেজে উঠল। হাসনা বেগম এসে দরজা খুলে দিল। আবিরের পাশে একটা মেয়েকে দেখে অবাক হলেন। আবিরকে প্রশ্ন করল, বাবা মেয়েটা কে? মা ওর নাম প্রিয়া। বিদেশে থাকতে আমরা বিয়ে করেছি। তোমাদের জানানো হয় নাই। প্রিয়া এতদিন বিদেশে ছিল, আজকে দেশে এসেছে। তাই আমরা আমাদের বিয়েটা পারিবারিকভাবে অনুষ্ঠান করে আবার করতে চাই। প্রিয়ার সাথে করে হরেক রকমের খাবার নিয়ে এসেছে। হাসনা বেগমকে সালাম দিয়ে সেগুলো তার হাতে ধরিয়ে দিল। মেয়ে বেশ পছন্দ হয়েছে হাসনা বেগমের। আবির আর প্রিয়াকে বাসার মধ্যে নিয়ে আসলো। মাহতাব সাহেব টিভিতে খবর দেখছিলেন। বাহিরের কথাগুলো সবকিছুই শুনতে পাচ্ছিলেন, তবুও চুপ রইলেন। আবির এসে বাবাকেও একই কথা বললেন, আমার আলসপেজ ফাবিহা বাশরা নিমু ফাবিহা বুশরা নিমু। মেয়ে যখন তোমার পছন্দ, তখন আমরা কি বলবো? তুমি তো আর আমাদের পছন্দ মতো বিয়ে করবে না। বাবা বিয়েটা 7 দিনের মধ্যে করতে চাই। আমি চাই না প্রিয়া আমার জন্য কারো কাছে কোনো কথা শুনুক। তানহাদের বিয়েতে আমন্ত্রণ করতে পারি নাকি তাও পারবো না। মেয়েটার বিয়ে হয়েছে 2 বছরের বেশি। একদিন আসছিল, মুখে কিছু তুলে দিতে পারি নাই। তোমার বিয়ে উপলক্ষে মেয়েটাকে কয়টা দিন এই বাসায় এনে রাখব। আমার কোনো সমস্যা নেই। তুমি তানহার পুরো শ্বশুর বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করতে পারো। আচ্ছা, সন্ধ্যার সময় তানহাকে নিয়ে আসতে যাব। আবির সম্মতি জানাল। প্রিয়া মাহতাব সাহেবকে সালাম দিয়ে কুশল বিনিময় করল। একটু থেকে বাসার উদ্দেশ্য রওনা দিল। বিধ্বস্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চৈতালি। সবাই আর চোখে চৈতালিকে পরখ করছে। সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই চৈতালি। শূন্য মাথায় একটা কথা ভেসে আসল। বাসায় কাউকে কিছু না বলে আসছে, তার মানে ওই বাসার ফেরার সুযোগ একটা আছে। কোনো কিছু না ভেবে বাসার উদ্দেশ্য হেঁটে যাচ্ছে চৈতালি। বাসায় এসে কারো সাথে কোনো কথা না বলে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কোকিয়া বেগম তানহার দিকে তাকাল। তানহাও কোকিয়া বেগমের দিকে তাকাল। কোকিয়া বেগম তানহার কাছে আসল। তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি আমার ওপরে রাগ করেছ মা। কাল থেকে তোমার সাথে ভালো করে কথা বলি নাই। ডাকলে ফিরিয়ে দিয়েছি। আসলে চৈতালির এমন ব্যবহার আমি মেনে নিতে পারি নাই। আমার ছেলেমেয়েগুলো এমন ছিল না। তবে আমার মেয়েটা এমন হয়ে গেল কি করে? চৈতালির ব্যবহার আমাকে খুব করে কষ্ট দিচ্ছে। নিজের মেয়ে হয়, কিছু বললেও নিজের কাছেই খারাপ লাগে। আম্মা, আপনার ওপরে আমি রাগ করি নাই। চৈতালি ছোট মানুষ, আবেগে বশীভূত হয়ে এমন করছে। যখন সত্যিটা উপলব্ধি করতে পারবে, তখন বুঝতে পারবে, নিজেই কষ্ট পাবে।
জীবনে কতবার ভুল করেছে, আপনি মনে কষ্ট নিয়েন না। ওকে ডেকে নিয়ে এসে খেতে দিন। কোকিয়া বেগম চৈতালির রুমের কাছে এসে নরম কণ্ঠে বলল, মা চৈতালি দরজা খোল। সারাদিন না খেয়ে আছিস, খেয়ে নিবি মায়। চৈতালি ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। হাজারটা ভুল করার পরেও সেই ভুলগুলো মাফ করে দিয়ে বুকে টেনে নেওয়ার নামই হল পরিবার। সন্ধ্যার নামাজ শেষ করে ড্রয়িং রুমে আসলো তানহা। ইফাদ মসজিদে গিয়েছে। কোকিয়া বেগম ড্রয়িং রুমে বসে মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। মেয়েটার মুখখানা একদম মলিন হয়ে গেছে। দুচোখে কি অসহায়ত্ব, চোখের কোণে পানি জলজল করছে। চৈতালির মুখের দিকে তাকিয়ে তানহার খুব মায়া হল। ইচ্ছে করছে সবকিছু ভুলে চৈতালিকে বুকে টেনে নিতে। মনের আশা মনে রেখে কোকিয়া বেগমকে বলল, আম্মা নাশতায় কি তৈরি করব? তোমার যা ভালো লাগে মা। তানহা রান্না ঘরের দিকে যাবে, এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। ইফাদ এসেছে ভেবে খুশি হয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে রীতিমতো অবাক হয়ে গেল তানহা। চাচা আপনি? হ্যাঁ রে মা, তোকে দেখতে আসলাম। আপনি আসবেন আগে বলবেন না? মেয়ের বাসায় আসব বলা লাগবে নাকি? আমার যখন ইচ্ছে হবে আমি আসব। আমি কি নিষেধ করেছি? এত বছর পরে বুঝি মেয়ের কথা মনে পড়ল। কোনো মুখ নিয়ে আসতাম বল? বাহিরে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন? মাহতাব সাহেবের হাতে মিষ্টির ব্যাগগুলো তানহার হাতে ধরিয়ে দিল। এসবের কি দরকার ছিল চাচা? আমার মেয়ের জন্য নিয়ে আসব না, এসবের কোনো দরকার ছিল না। কথা বলতে বলতে দুজন ভেতরে আসলো। কোকিয়া বেগমকে দেখে মাহতাব সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? আপনাকে ভাবি বলেই সম্বোধন করলাম, কিছু মনে করবেন না। আপনার স্বামীকে আমরা বড় ভাই মেনেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি আমাকে ভাবি বলে ডাকতে পারেন, সমস্যা নেই। দাঁড়িয়ে না থেকে বসুন, খুব খুশি হব। ভাবি রাগ না করলে আপনার থেকে একটা অনুমতি চাই। কিসের অনুমতি ভাই? আমার আবিরের বিয়ে, তাই তানহা আর ইফাতকে কয়টা দিন আমাদের বাসায় রাখতে চাই। বিয়ে হয়েছে কতগুলো দিন, একটা দিন বাসায় নিয়ে যেতে পারি নাই। লজ্জায় বলতেও পারি না। আপনি যদি অনুমতি দিতেন। কোকিয়া বেগম একবার চৈতালির দিকে তাকাল। চৈতালি উঠে নিজের রুমে চলে গেল। কোকিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, নিয়ে যান, কোনো সমস্যা নেই। মেয়েটা আমার সারাদিন বাসায় থাকে। আপনাদের বাসায় গেলে তানহারও ভালো লাগবে। আমি তানহা ও ইফাদের সাথে আপনাদেরও নিয়ে যেতে চাই। আবিরের বিয়ের 7টা দিন আপনারা আমাদের বাসায় থাকবেন। দুঃখিত আমরা এত আগে যেতে পারবো না। বিয়ের দিন অবশ্যই যাব। আপনি ইফাদ আর তানহাকে আগে নিয়ে যেতে পারেন। অনুমতি দিল, আজকে নিয়ে যেতে পারব। কিন্তু রাত করে কেন? তানহার চাচি তানহা আর জামাইয়ের জন্য পিঠেপুলির আয়োজন করেছে। আচ্ছা ইফাদ, আসলে কথা বলে নিয়ে যাবেন। তানহা তুমি আমার সাথে এসো, বলেই রান্নাঘরে নাশতা তৈরি করতে আসলো। একটু পরে তানহা নাশতা নিয়ে চাচার সামনে হাজির হল। এসবের কি দরকার ছিল মা? আমরা এখনই চলে যাব। আপনার জামাইকে তো আসতে দিবেন। উনি আসুক, না জানি আবার পাড়ার মোড়ে আড্ডা দিতে বসে গিয়েছে। তুই গিয়ে জামাকাপড় গুছিয়ে নে। আচ্ছা চাচা, বলেই নিজের রুমে আসলো। কোকিয়া বেগম চৈতালির জন্য নাশতা নিয়ে চৈতালির রুমে আসলেন। মেয়ে বালিশে মুখ গুজে কান্না করছে।
দেখে বুকের ভেতরটায় চিনচিন করে ব্যথা করে উঠল। মেয়ে যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, মা হয়ে মেয়ের চোখের পানি সহ্য করা খুবই কষ্টকর। কোকিয়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। স্নেহের হাত মাথায় পেয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল চৈতালি। কোকিয়া বেগম মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলল, লেখিকা ফাবিহা বুশরা নিমু, কান্না করিস না মা, আমরা তোর সাথে এমনি এমনি খারাপ ব্যবহার করি নাই। মা হয়ে এত বড় মেয়ের গায়ে হাত তোলা কতটা কষ্টকর তুই যদি বুঝতি। তুই আজকে বুঝবি না, যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি। তুই যে আমাদের খুব আদরের, আমরা কি করে তোর জীবনটা নষ্ট হতে দিতে পারি বল। কোকিয়া বেগম মেয়েকে বুঝিয়ে রুম থেকে বেরিয়ে আসল। ইফাদ বাসায় এসে মাহতাব সাহেবকে দেখে সালাম দিল। দুজন কুশল বিনিময় করল। মাহতাব সাহেব ইফাদকে উদ্দেশ্য করে বলল, যাও বাবা, তৈরি হয়ে নাও, আমাদের রওনা দিতে হবে। রওনা দিতে হবে মানে? তোমাকে আর তানহাকে নিতে যেতে এসেছি। কয়টা দিন থাকবে আমাদের বাসায়? কথা না বলে তানহাকে নিয়ে আসো। ইফাদ, তোর চাচা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। আজকে থাকতে বলছি। উনি থাকবে না। তোর চাচি নাকি তোদের জন্য পিঠাপুলির আয়োজন করেছে। রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়। ইফাদ রুমে এসে দেখল তানহা বোরকা পরছে। তানহা রে, আমি শ্বশুর বাড়ি যাব। আমার কি যে শরম লাগছে। ইফাদের হঠাৎ চিৎকারে তানহা চমকে উঠল। এটা কেমন ধরনের বেয়াদবি? কথা নেই বলা নেই, হুট করে এসে চিৎকার দেন। ফাজলামি বাদ দিয়ে রেডি হয়ে নেন। বেশি কথা বললে আপনাকে রেখেই চলে যাব। আমাকে না নিয়ে গেলে তোমাকেও যেতে দিব না। কথা বলতে বলতে ইফাদও তৈরি হয়ে নিল। কোকিয়া বেগমের থেকে বিদায় নিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়ল। কোকিয়া বেগম দরজা লাগিয়ে দিয়ে মেয়ের রুমে আসলেন। আজকে মেয়ের সাথেই থাকবেন। ইফাদ আর তানহাকে দেখে বেশ খুশি হল হাসনা বেগম। বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন এসেছে। বাসায় খুশির আমেজ লেগেছে। প্রতিটি মানুষের অধরের কোণে হাসি। তানহা নিজের রুমে ব্যাগ রেখে সবার সাথে যোগদান করল। ইফাদ এখনো রুমে যায় নাই। মাহতাব সাহেবের সাথে বসে গল্প করছে। আবিরের দেখা এখনো মেলেনি। আবিরের রুমের দরজা বন্ধ। আবিরের বিয়ের কথা শুনে ইফাদ কিছুক্ষণ চুপ ছিল। একটা দীর্ঘশ্বাস নিয়ে মাহতাব সাহেবের সাথে বিয়ের প্ল্যান করছে। কাকে কাকে দাওয়াত দিবে, কোথায় কি কি লাগবে, কত খরচ হবে। ইফাদের ব্যবহার মাহতাব সাহেবকে মুগ্ধ করে তুলেছে। ছেলেটা কত ভালো, একদিনেই কেমন মিশে গিয়েছে। ইফাদকে দেখলে কেউ বলবে ইফাদ এ বাড়ির জামাই। সবাই মনে করবে ইফাদ আবিরের ছোট ভাই। মাহতাব সাহেব ইফাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। ইফাদ মিষ্টি হাসি মাহতাব সাহেবকে উপহার দিল। তানহা এসে ধুপি পিঠা, পাকোয়ান পিঠা, শুকনা চিতায় পিঠা দিয়ে গেল। আবির রুম থেকে বেরিয়ে ইফাদকে দেখে তাদের সাথে যোগদান করল। লেখিকা ফাবিহা বুশরা নিমু। ইফাদ যে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। রাগ করে আছো আমার ওপরে? আমি কেন আপনার ওপরে রাগ করতে যাব? আবির, এসব কি কথা হচ্ছে? ছেলেটা প্রথম আমাদের বাসায় আসলো। আগের প্রশ্ন বাদ দাও। ইফাদ আমার ভাই হয়। আমি ভাইয়ের সাথে কথা বলতে পারি না। আপনি বলুন, সমস্যা নেই। তানহা দুই হাতে দুটো বালতি নিয়েছে। দুই বালতি ভর্তি পানি। দুটো বালতি টানতে হিমশিম খাচ্ছে।
সবার সামনে খুব বাহাদুরি দেখিয়ে বলেছিল পারবে। শ্বশুর বাড়িতে কত বড় বড় বালতিতে পানি টেনেছে। এই বালতি দুটো একদম ছোট। এটা তানহার কাছে কোনো ব্যাপারই না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তানহার কষ্ট হচ্ছে দেখে ইফাদ উঠে আসল। তানহার দুহাত থেকে বালতি নিয়ে হাসতে হাসতে বলল, কি ম্যাডাম, আজকে আবার বাহাদুরি দেখাতে গিয়েছেন? আপনার যে শরীর, এই শরীর নিয়ে বাহাদুরি একদম মানায় না। ভাগ্য ভালো আপনার শরীরটা এখনো মট করে ভেঙে পড়ে নাই। তানহা রাগী দৃষ্টিতে ইফাদের দিকে তাকাল। তোমাকে বলেছি তুমি এসো, আমাকে সাহায্য করো। তানহার কথা শুনে ইফাদ চোখ গোল গোল করে তাকাল। বউজান, তুমি আমাকে তুমি করে বললে, আমার বিশ্বাস হচ্ছে না। মানুষ না থাকলে এখনই থামবেন আপনি? রান্নাঘরে পানিগুলো দিয়ে আসুন লাগবে। তুমি করে না বললে যাব না। তাহলে এখানেই সারাদিন দাঁড়িয়ে থাকেন। আমি গেলাম। বলেই তানহা হাঁটতে শুরু করল। ইফাদ মুখ ভার করে তানহার পেছনে পেছনে গেল। তানহার প্রতি ইফাদের ভালোবাসা দেখে মাহতাব সাহেবের চক্ষু জুড়িয়ে গেল। আবির ইফাদ আর তানহার দিকে তাকিয়ে বলল, ইফাদি তানহার যজ্ঞ। ইফাদের মতো ছেলেরাই পারে তানহার মতো মেয়েদের মনের রানী করে রাখতে। আমি কখনো ইফাদের মতো করে তানহাকে রাখতে পারতাম না। তা না হলে তানহাকে ভালোবেসে বিদেশে গিয়ে অন্য কাউকে বিয়ে করি। মানুষ সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়। আমিও হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে গিয়েছি। আগে তানহাকে ভালো লাগতো, প্রিয়াকে দেখার পরে আর লাগে না। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কাজকর্ম, নামাজ, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11টা বেজে গেল। তানহা সবে নিজের রুমে আসলো ইফাদকে নিয়ে। মেয়েটা চাচার বাসায় এসে অনেক খুশি হয়েছে। তা তানহার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মুক্ত পাখির মতো বাসার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। দেওয়ালে ঝুলানো লাল কাগজের ফুলগুলো ইফাদকে দেখিয়ে বলল, এই দেখুন, এই ফুলগুলো আমি বানিয়েছি। আমি অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুল বানাতে পারি। আমার অনেক ইচ্ছে ছিল আমি বড় হয়ে রোজগার করব, কিন্তু আমার পড়াশোনায় তো হলো না। ইচ্ছেটা মাটি চাপা পড়ে গেল। আমার আরও ফুল আছে দেখবেন। আমারও একটা ফুল আছে, অনেক সুন্দর ফুল। একবার দেখলে সারা জীবন দেখতে ইচ্ছে করবে। কোথায় আপনার ফুল? আমাকে কোনো দিন দেখান নাই তো। কাউকে দেখাবো না। ফুলটা আমার খুব প্রিয়। ফুলটাকে শুধু আমি একা দেখব। কোথায় দেখান আপনার ফুল? যত সুন্দর ফুলই হোক না কেন, আমার থেকে সুন্দর ফুল আপনি বানাতে পারবেন না। এদিকে এসো, আমি তোমাকে দেখাচ্ছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর আমার ফুলটা। তোমার ফুলের থেকেও বেশি সুন্দর আমার ফুল। তানহা ইফাদের পাশে এসে দাঁড়াল। ইফাদ তানহার হাত ধরে টেনে নিজের কোলে বসাল। তানহার ঘাড়ে থুতনি রেখে বলল, এই যে, এটা আমার ফুল। তোমার ফুলের থেকে আমার ফুলটা বেশি সুন্দর না? আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী হল আমার বউজান। আমার চোখে আমার বউজানের মতো সুন্দর কেউ না। ইফাদের কথায় তানহা লজ্জা পেয়ে মাথা নত করে ফেলল। ইফাদ তানহার ঘাড়ে অধর ছুঁয়ে দিল। তানহা কিছুটা কেঁপে উঠল। তানহার হাতের ভাঁজে নিজের হাত এক করে দিয়ে বলল, এটা কিন্তু ঠিক না। তুমি তোমার ডায়েরিতে আমাকে তুমি বলে সম্বোধন করো, কিন্তু বাস্তবে আমাকে আপনি করে বলো। এটা কিন্তু একদম ঠিক না। তোমার মুখে আপনি ডাক শুনতে ভালো লাগে না। তখন কি সুন্দর করে তুমি করে বললে, প্রাণটা আমার জুড়িয়ে গিয়েছিল। তুমি আমাকে ডায়েরিতে ভালোবাসো, বাস্তবে না। এটা কিন্তু একদম ঠিক না। কাউকে না বলে
কারো জিনিসে হাত দেওয়া ঠিক না। আমি ঘুমিয়ে গেলে আমাকে না বলে আমার ফোন চেক করো কেন? আমার অধিকার আছে, তাই আমি আমার স্বামী ফোনে হাত দেই। আমরাও অধিকার আছে, তাই আমি আমার বউয়ের ডায়েরিতে হাত দিয়েছি। আমাকে নিয়ে তার লেখা অজস্র শব্দ, আমার হৃদয়ে দাগ কেটেছে প্রতিটি শব্দ, তার লেখার প্রেমে পড়েছি নতুন করে। তার মনের অনুভূতিগুলো তার মতোই স্নিগ্ধ আর সুন্দর। আমি তোমার ভালোবাসা খুঁজতে গিয়ে আমি তোমাতেই হারিয়ে গিয়েছি বারংবার। তানহা এক হাতে ইফাদের চুলে হাত দিয়ে খুশিতে উৎফুল্ল হয়ে বলল, বাবা বাহ, আপনি এত সুন্দর কথা বলতে কবে থেকে শিখলেন? যেদিন থেকে তোমাকে দেখেছি। হয়েছে, এবার আমাকে ছাড়ুন। তুমি করে না বললে ছাড়ব না। তখন ছেড়ে দিয়েছি। এবার তোমাকে কে বাঁচাবে? আচ্ছা, তুরিমি করে বলবো। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে কোলে নিয়ে এই রুমে গোল গোল হয়ে ঘুরতে হবে। তাহলে আমি আপনাকে তুমি করে বলবো। তোমর মতো হাড্ডি মন্ত্রীকে কোলে নেওয়া 1-2 এর বিষয়ে। বলেই তানহাকে কোলে তুলে নিল। আপনি আমাকে অপমান করলেন। আপানকে তুমি করে বলবো না। তাহলে আমিও তোমাকে নিচে নামাবো না। তানহা ইফাদের গলা জড়িয়ে ধরল। এক দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে। মানুষটাকে কাছে থেকে দেখলে তানহার খুব লজ্জা লাগে। একবার তাকাচ্ছে, আরেকবার চোখ নামিয়ে নিচ্ছে। যত ইচ্ছে খুশি দেখো, তোমারই তো বর। ইফাদের কথা শুনে লজ্জায় ইফাদের বুকে মুখ লুকালো তানহা। ফজরের আজান কানে আসতেই প্রতিদিনের মতো আজকেও তানহার ঘুম ভেঙে গেল। শীতের সকাল, কম্বলের আয়েশ থেকে উঠতেই ইচ্ছে করে না। ইফাদের সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা জানা নেই তানহার। ইফাদ কপালে হাত রেখে নরম কণ্ঠে বলল, আজান দিয়েছে, উঠুন, উঠে অজু করে চাচার সাথে মসজিদে যাবেন। ইফাদ তানহার এক হাত জড়িয়ে ধরে শুয়ে রইল। তার মানে আপনি জেগে আছেন, তবুও উঠছেন না? আগে উঠে গেলে বউয়ের এত ভালোবাসা পেতাম। তুমি করে না বললে উঠব না। ইফাদ সোনা পাখি আমার, উঠো। লক্ষ্মী ছেলের মতো নামাজ পড়ে আসো, আর আমার জন্য আল্লাহর রহমত নিয়ে আসো। তানহার কথা শুনে ইফাদ উঠে বসল। তানহার দিকে তাকিয়ে মুখ এক হাতে দিয়ে বলল, এভাবে কেউ বলে আমার বুঝি শরম লাগে না? আপনি তো না মানে তুমি তো বললে তোমাকে তুমি করে বলতে। তুমি করে বলতে বলেছি, শরম দিতে বলি নাই। শরম আলা বর আমার। এবার উঠুন, অজু করে চাচার সাথে মসজিদে যাবেন। কোথায় গিয়ে অজু করব? দেখিয়ে দিবে না? আমার সাথে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঠিক না, তুমি বলার পরে আপনি করে বলছো। এতদিনের অভ্যাস একদিনে যাবে। আস্তে আস্তে আপনি থেকে তুমি হয়ে যাবে। আমি চেষ্টা করব তোমাকে তুমি করে বলার। এবার খুশি? বউজান অনেক খুশি। আমার মতো এত লক্ষ্মী বউ যেন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে দেয়। তাহলে সংসার আল্লাহর রহমত ঢেলে ঢেলে পড়বে। তানহা কলপারে গিয়ে দেখল মাহতাব সাহেব অজু করছেন। অজু শেষ করে তানহাদের দেখে ইফাদকে বলল, বাবা মসজিদে যাবে না? জি চাচা, যাব। আপনার সাথে যাব, জন্য অজু করতে এসেছি। আমি আবার বাসা থেকে অজু করে যাই। আমিও বাসা থেকেই অজু করে যাই চাচা। তুমি অজু করে নাও। ইফাদ কোনো কথা না বলে অজু করে মাহতাব সাহেবের সাথে বেরিয়ে গেল। তানহা অজু করে এসে রুমে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করল। কোরআন পড়া শেষ হলে তা যত্ন সহকারে তুলে রাখল। এত সকালে কেউ উঠে নাই।
পুরো বাড়ি একদম নিস্তব্ধ হয়ে আছে। তানহা আবার শুয়ে পড়ল। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। মাহতাব সাহেব আর ইফাত গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে আসছে। চারদিকে কুয়াশায় সাদা হয়ে আছে। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি কুয়াশা পড়েছে। বাসার কাছে আসতেই কয়টা শিউলি ফুল ইফাদের চোখে পড়ল। ইফাদ ফুল অনুসরণ করে গাছ পর্যন্ত পৌঁছে গেল। শিউলি ফুল আমার তানহা খুব পছন্দ করে। গাছটা নিজ হাতে কিনে নিয়ে এসেছিল। চাচির থেকে অনুমতি নিয়ে ফুলের বাগান করেছিল। আরও বাহারি রকমের ফুলের গাছ ছিল। সব বাচ্চারা নষ্ট করে ফেলছে। তানহা নেই, কে যত্ন করবে বাগানের? এই শিউলি ফুলের গাছটাই অবশিষ্ট আছে। তাও তোমার চাচি বলেছিল কেটে দেওয়ার জন্য, আমি রেখে দিয়েছি। তানহা দেখলে মন খারাপ করবে। মাহতাব সাহেবের কথা শুনতে শুনতে বেশ কয়েকটি ফুল কুড়িয়ে নিল ইফাদ। তুমি ফুল কি করবে বাবা? একটু পরে দেখবে পাড়ার বাচ্চারা এসে কাড়াকাড়ি করে ফুলগুলো কুড়িয়ে নিয়ে যাবে। অনেক সুন্দর লাগছে চাচা, তাই কয়টা হাতে তুলে নিলাম। বলেই দুজন বাসার মধ্যে প্রবেশ করল। তানহা শুয়েছিল। কখন যে দুচোখের পাতা এক হয়ে গিয়েছে তা জানা নেই। ইফাদ রুমে এসে মাথা থেকে টুপি খুলে ব্যাগের মধ্যে রাখল। মহারানী ঠান্ডার মধ্যে আমাকে তুলে দিয়ে নিজে আরামে ঘুমোচ্ছে। দাঁড়াও, তোমার ঘুড়িম বের করছি। বলেই তানহার পায়ের কাছে গিয়ে সুরসুরি দিতে লাগল। তানহার পায়ে এমনিতেই অনেক সুরসুরি। ইফাদ পায়ে সুরসুরি দেওয়াতে ধরফরিয়ে উঠে বসল তানহা। জোরে জোরে শ্বাস নিচ্ছে। ঘুমের মধ্যে আচমকা সুরসুরি দেওয়াতে বেশ ভয় পেয়েছে। তা তানহার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয় পেয়েছ? আপনি যেদিন ঘুমাবেন সেদিন গায়ে পানি ঢেলে দিয়ে বলবো। আপনি রাগ করেছেন? হ্যাঁ করেছি। আবার আপনি করে বললে? তানহা ইফাদের কথার কোনো ওর দিল না। অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তানহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইফাদ বলল, প্লিজ আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, আমার শরম লাগে। ইফাদের কথা শুনে হেসে দিল। মানুষটার মুখে সবসময় শরম লেগেই থাকে। কখন আসলে মসজিদ থেকে? এখনই এসেছি। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস এনেছি। বলেই ফুলগুলো এনে তানহার হাতে দিল। শিউলি ফুল আপনি কোথায় পেলেন? জানেন শিউলি ফুল আমার অনেক পছন্দের, আমার শিউলি ফুলের গাছও আছে। শিউলি ফুল পেয়ে এত খুশি। চলো তাহলে তোমার আরেকটা ইচ্ছে পূর্ণ করে দেই। কি ইচ্ছে? বিছানা থেকে নেমে আসো। ইফাদের কথা মতো তানহা নিচে নেমে আসল। কালো রঙের চাদরটা বের করে তানহার শরীর মুড়িয়ে দিল ইফাদ। তারপরে তানহার হাত ধরে বাসার বাহিরে নিয়ে আসল। আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে? এই কুয়াশার মধ্যে একটা কাকা পাখিও বের হয় না। আপনি বাহিরে কি করতে এসেছেন? বউয়ের ইচ্ছে পূর্ণ করতে এসেছি। তুমি তো বলেছিলে আমার সাথে কুয়াশার মধ্যে হাত হাত রেখে হাঁটার খুব ইচ্ছা। আজ দ্বিগুণ কুয়াশা পোড়ায় কেউ কম্বলের আরাম রেখে উঠবে না। আজকে আমরা দুজন পুরো কুয়াশার সকালটা অনুভব করব। আপনার মনেই আছে আমি কি 10টা বউ যে মনে থাকবে না? কি বললেন? তুমি কথায় কথায় খালি আমার ওপরে রেগে যাও কেন? আমার কি 10টা স্বামী যে আমি তাদের ওপরে রাগ করব? কি বললে? তুমি রাগ করছো কেন? কপি বাই ইফাদ। জি না, তুমি আমাকে বললে আমি কেন রাগ করি, তাই তোমাকে আমার রাগ করার অনুভূতিটাকে অনুভব করালাম। বলেই দুজন হাঁটতে শুরু করল। পাশাপাশি দুজন হাত ধরে হাঁটছে। চারিদিকে কুয়াশা আর কুয়াশা।
দূরের কিছু দেখা যাচ্ছে না। ইফাদ আর তানহা দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। জানো ছোটবেলায় কয়টা অপরাধ করেছি। আমার 5 জন সই ছিল। ওদের বাসায় ছাগল পালন করত। বিকালে সবাই মিলে বিলের মধ্যে ঘাস কাটতে যেত। আমার সাথে খেলার মতো কেউ ছিল না, তাই আমি ওদের সাথে গিয়ে বসে থাকতাম। বিলের শেষ মাথায় বড়ই গাছ ছিল। সেখানে শত শত খেজুরের গাছ ছিল। শীতকাল আসলে খেজুরের গাছ থেকে রস হয়, রস থেকে গুড় হয়। এসব আমরা নিজ চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। একদিন সবাই মিলে বড়ই পেরে নিয়ে বিলের মধ্যে দিয়ে কি যে দৌড়ে দিয়েছি। ভাবছি এই বুঝি মালিক এসে ধরে নিয়ে যাবে। একদিন সবাই মিলে ঠিক করলাম খেজুরের রস চুরি করে খাব। যেই ভাবা সেই কাজ। পরের দিন সবাই মিলে চলে গেলাম বিলে। আছরের আজান দিয়েছে। সবাই নামাজ পড়তে চলে গেল। 2-1 জন ছিল, তারা দূরে ছিল। সবাই চলে যেতেই 5 জন মিলে খেজুর বাগানের ওপরে হামলা দিলাম। 5 জন 5টা গাছে উঠে রসে হাড়ি থেকে হাত দিয়ে রস বের করে খাচ্ছিলাম। হাত দিয়ে খেতে পারছিলাম না জন্য হাড়ি গাছের নিচে নামিয়ে নিয়ে খেতে লাগছি। আর গাছালা এসে বলছে, ওই কিডারে রস চুরি করে খাচ্ছে ধর। ওরে ভাই, আমরা কি দৌড়টাই না দিয়েছিলাম? যেদিকে পারছে ঘাস ফেলাই দিয়ে দৌড় দিয়েছে। 5 জন 5 দিকে চলে গিয়েছিলাম। ভয় বিলের শেষ মাথায় কখনো আর যায় নাই। মনে ভয় ছিল গেলেই আমাদের আটকে রাখবে, আর বাসায় আসতে দিবে না। তানহার কথা শুনে ইফাদ হাসতে হাসতে নিচে বসে পড়েছে। শেষে কি না রস চুন্নিকে বিয়ে করলাম। আপনি হাসছেন? অনেক ছোট ছিলাম। জান হাতে নিয়ে সেদিন দৌড়ে পালিয়েছিলাম। বেশি দূরে না, সামনেই বাগান। যাবেন আজকেও রস চুরি করে খাব? ইফাদ হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একদম না। চুরি করা মহাপাপ। তুমি নামাজ পড়, কত কিছু জানো। এমন অন্যায় আবদার করো কিভাবে? চুরি করব না, আমরা গিয়ে খাব, তারপরে মামাকে টাকা দিয়ে দিব। তাহলে হবে? হ্যাঁ হবে, চলো। দুজন মিলে খেজুর বাগানের মধ্যে আসলো। চারিদিকে বিশাল বিশাল গাছ, প্রতিটি গাছে হাড়ি লাগানো। তানহা একটা ছোট গাছে দেখিয়ে বলল, তুমি এই গাছে উঠো, আগে মালিককে ডেকে নিয়ে আসো। তুমি না পারলে আমাকে বলো। আমি উঠছি গাছে, বলেই গাছের দিকে এগিয়ে গেল তানহা। পড়ে যাবে। আমি উঠছি, তুমি মালিককে ডেকে নিয়ে আসো। বলতে বলতে ইফাত গাছে উঠল। পায়ে একটু ব্যথা পেল। তানহাকে বুঝতে দিল না। রসের হাড়ি পেরে নিয়ে এসে তানহার হাতে দিয়ে বলল, তোমার মামা কই? ওই কিডারে রস চুরি করতে আইছে। আজকে হাত পা বাইন্ধা রাখমু। মেলা অত্যাচার সহ্য করছি। আজকা মালিক যদ বাগান ঘিরা না দেয়, তাইলে এই বাগান আমি রাখমু না। ইফাদ পালাও রামদানিয়ে আসছে মামা, বলেই তানহা দৌড়ে দিল। ইফাদও বোকার মতো তানহা পেছনে ছুটল। অর্ধেক রাস্তায় এসে ধপাস করে পড়ে গেল ইফাদ। কিছু পড়ার শব্দ পেয়ে তানহা পেছনে তাকাল। ঘুরে এসে ইফাদকে টেনে তুলল। ব্যথা পায়, আবারও ব্যথা পেয়েছে ইফাদ। ঠিকমতো হাঁটতেই পারছে না। তানহা অসহায় দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে। ইফাদ রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। লোকটি কাছে এসে বলল, কি রে তুই তানহা না? এইডা ক্যাডা? তোর জামাই। তুই জামাই নিয়ে আমার বাগানে চুরি করতে আইছ? না না মামা, আপনি ভুল বুঝছেন। এই দেখুন টাকা, আমরা কিনে খেতে এসেছিলাম।
আপনার হাতে দা দেখে ভয়ে দৌড়ে দিয়েছি। আমাকে না কইয়া তুই গাছে হাত দিলও কোনো সাহসে। আমার কাছে গেলেই তো পাইরি দিল আমনি। না কইয়া পারছু এখন 200 টাকা না দিল যেতে দিব না। তোকে আর তোর জামাইকে বাইন্ধা রাখমু। তাহলে 20 গ্লাস রস দাও। যে রসের হাড়ি পারছু ওটা নিয়ে আর টেকা দিয়ে ভালোই ভালোই বাড়িতে চলে যা। এক হাড়ি রসের দাম এত টাকা হয় নাকি? টেকা না দিল আমিও যাইতে দিমু না। এই নিন মামা আপনার টাকা। লোকটি টাকা পেয়ে খুশি হয়ে চলে গেল। আপনি ওনাকে এত টাকা দিলেন কেন? এক হাড়ি রসের দাম কোনো দিন এত টাকা হয়? ইফাদ রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকাল। তানহা বাংলার পাঁচের মতো মুখ করে রসের হাড়ি দিকে একবার তাকাচ্ছে, আরেকবার ইফাদের দিকে তাকাচ্ছে। ইফাদ ঠিকমতো হাঁটতেও পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তানহা দুহাতে রসের হাড়ি ধরে আছে। ইফাদ তানহার ঘাড়ে হাত রেখে আস্তে আস্তে হাঁটছে। কেউ কোনো কথা বলছে না। ইফাদ যে রেগে গিয়েছে তানহা ভালো করেই বুঝতে পারছে। অনেক সময় নিয়ে বাসায় আসলো দুজন। বাকি রাস্তায় কেউ কোনো কথা বলে নাই। তানহা বাসায় এসে ইফাদের জন্য তেল গরম করে নিয়ে আসলো। ইফাদের পা কোলের মধ্যে তুলে নিল। তেল নিয়ে পায়ে দিয়ে দিতে লাগল। কি করছোটা কি? আমার জন্য আপনি ব্যথা পেয়েছেন, তাই একটু সেবা করছি। এসব লাগবে না, তুমি নিয়ে যাও। আমার ওপরে রাগ করেছেন। এই তেলটা অনেক ভালো। পায়ে দিয়ে দিল, কিছুক্ষণের মধ্যে আরাম পাবেন। আমাকে মিথ্যা বলে নিয়ে গেলে কেন? এবারের মতো মাফ করে দেন। আর কখনো এমন করব না, প্রমিস। ইফাদ কিছু বলল না। তানহার দেওয়া তেলটা সত্যি অনেক ভালো। কিছুক্ষণের মধ্যে অর্ধেক ব্যথা কমে গিয়েছে। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ইফাদ সকালে খেয়ে মাহতাব সাহেবের সাথে বেরিয়েছে। এখনো ফিরে নাই। দুপুরে খেয়েছে কিনা ভেবেই চিন্তা হচ্ছে। তানহা ব্যাগ থেকে ফোন বের করতে গিয়ে একটা কাগজ সামনে আসলো। কাগজটা দেখে অধরের কোণে হাসির রেখা ফুটে উঠল। কাগজটি হাতে নিয়ে কিছু একটা ভাবছিল। তখনই আবির তানহার রুমে আসে। কি রে তানহু পাখি, আসব? আমার স্বামী আমার রুমে নেই, তাই এখন আমার রুমে না আসাই ভালো। ভয় নেই ইফাদ, তোকে ভুল বুঝে এমন কোনো কাজ আমি করব না। আমি কি জন্য এসেছি সেটা তুইও ভালো করেই জানিস। কথা কম বলে কাগজটা আমার হাতে দিয়ে দে। কিসের কাগজ ভাইয়া? তানহা, একদম নাটক করবি না। আমি চৈতালিকে ফোন দিয়েছিলাম। চৈতালি বলেছে কাগজটা তুই নিয়েছিস। তানহা মুখ দিয়ে চুকচুক শব্দ করে বলল, মানুষের জিনিসের প্রতি তোমার এত লোভ কেন? তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। তানহা, ভালোই ভালোই আমার কথা শোন বলছি, তা না হলে ফলাফল ভালো হবে না। বলে দিলাম, তুমি যা ইচ্ছে খুশি করে নাও, সাইন আমি কিছুতেই করব না। আর কাগজটাও তুমি আমার থেকে পাবে না। তুমি বেরিয়ে যাবে, নাকি আমি চাচিকে ডাকব? আবির রাগ দেখিয়ে চলে গেল। তানহা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়িকে কল দিল। শাশুড়ির সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিল। ইফাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু ইফাদের আসার নামে কোনো নাম নেই। পরক্ষণে মনে হল আবির চৈতালির সাথে আবার যোগাযোগ করেছে। তানহা রেগে রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দিকে গেল। আপনার লজ্জা শরম বলতে কিছু নেই? দুদিন পরে করবেন বিয়ে, আপনি আবার আমার ননদের কাছে ফোন দিয়েছিলেন। কোনো সাহসে চৈতালির কাছে ফোন দিয়েছিলেন?
মেয়েটাকে তো অর্ধেক মেরাই ফেলছেন, এখন পুরোটা মেরে ফেলবেন। আরে তানহু পাখি যে, আমার রুমে এসেছিস? ভেতরে আয়, বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? আপনার সাথে আমি গল্প করতে আসি নাই। আর একবার যদি চৈতালিকে ফোন দিয়েছেন, ফলাফল ভালো হবে না। আমি যদি চৈতালিকে এখনই ফোন দিয়ে আসতে বলি, তাহলে চৈতালি এখনই চলে আসবে, কোনো দিন আসবে না। চৈতালির আত্মসম্মান আছে। আবির তানহার কাছে এগিয়ে আসল। তানহার হাতের দিকে তাকিয়ে বলল, দেখতে চাস? তোর হাতে কিসের কাগজ রে? সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আচ্ছা, তুই আমার সাথে সবসময় রেগে রেগে কথা বলিস কেন? তানহা কোনো ওর না দিয়ে চলে যেতে লাগলে আবির তানহার সামনে এসে দাঁড়াল। এভাবে অসভ্যের মতো সামনে এসে দাঁড়িয়েছ কেন? কাগজটা আমার হাতে না দিল যেতে দিব না। তোকে ইচ্ছে করে চৈতালির কথা বলেছি, কারণ তুই রেগে আমার রুমে চলে আসবি। এখন লক্ষ্মী মেয়ের মতো আমাকে কাগজটা ফিরিয়ে দে। দিব না বলেই কাগজটা নিজের পেছনে লুকালো। তানহা চলে যেতে লাগলে আবার বারবার পথ আটকে দাঁড়িয়ে পড়ছে। তানহা দরজার সাথে একদম মিশে গিয়েছে। এক হাত উঁচু করে কাগজটা ধরে আছে। আবির তানহার হাত ছুঁইতে যাবে, তখনই একজোড়া শক্ত হাত এসে আবিরের হাত পেঁচিয়ে ধরল। আবির ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। বলেছিলাম না, এই হাত যদি দ্বিতীয়বার তানহার দিকে উঠে তাহলে তোর হাত আমি ভেঙে দিব। সাহস কি করে হয় তানহার দিকে হাত বাড়ানোর? ইফাদ লাগছে, হাতটা ছাড়ো। আমি তোমার বয়সে বড় হই, তুই করে কথা বলছো কেন? এটা তোমার কেমন শিক্ষা? তুমি সবটা না জেনে আমাকে ভুল বুঝছ। কোনোটা সঠিক আর কোনোটা ভুল তা বোঝার বয়স আমার হয়েছে। আপনি কোনো সাহসে তানহার গায়ে হাত দিতে যাচ্ছিলেন। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না, শেষবারের মতো মাফ করে দাও। আপনি চৈতালির কাছে কেন ফোন দিয়েছিলেন? দুদিন পরে আপনার বিয়ে, আপনি নিজের বিয়েতে ফোকাস করুন। আমার বোনের মাথা নষ্ট করে দিচ্ছেন কেন? আবির ভাই, আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না। হাতটা ছাড়ো ইফাত, সত্যি অনেক ব্যথা লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। আপনি এতটুকুতেই ক্লান্ত হয়ে গেলেন? আমি তো আমার স্ত্রীকে সবার সামনে অপমানিত হতে দেখেছি। ভরা রাস্তায় আমার স্ত্রীর শরীরে আঘাত করেছেন, আমি কিছু করতে পারি নাই। আমার ছোট বোনটার মন নিয়ে খেলা করেছেন, তার চোখের পানি ঝরিয়েছেন। একটা কথা মনে রাখবেন, ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে তার দিকে পেছনে ফিরে না তাকানোই হবে শ্রেষ্ঠ প্রতিশোধ। আবির ভাই যে কাঁদায় না, সময়ের ব্যবধানে সে নিজেও কাঁদে, অপেক্ষা শুধু সময়ের। বলেই আবিরের হাত ছেড়ে দিল। হাতটা ছাড়া পেয়ে আবিরের মনে হল জান হাতে পেয়েছে। ইফাত তানহার দিকে ক্রোধিত দৃষ্টি নিক্ষেপ করল। তোমার কি কাজ? তুমি কেন আবির ভাইয়ের রুমে এসেছ? আমি তোমাকে কিছু একটা বলেছিলাম, আমার কথাটা রাখলে না। রুমে এসো, কথা আছে। বলেই রুমে চলে গেল ইফাদ। তানহা এক প্রকার দৌড়ে রুমের দিকে গেল। আবির দুজনের কাজকর্ম পর্যবেক্ষণ করে নিল, তারপরে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তানহা রুমে আসতেই বিনা মেঘে বজ্রপাত হল। ইফাদের একটা ধমকে কেঁপে উঠল তানহার সারা শরীর। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানহা। এই তোমাকে বলেছিলাম না, তুমি আবিরের থেকে দূরে দূরে থাকবে। কেন গিয়েছ আবিরের রুমে? আজকাল আমার কথার কোনো মূল্য নেই দেখছি, এতটাই মূল্যহীন হয়ে গেলাম।
এতই যখন দরকার ছিল। আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতে, কি এমন দরকার ছিল যে আমাকে না বলেই তোমাকে যেতে হলো? আপনি যাবার পরে আবির ভাই আমার রুমে এসেছিল। আবির ভাই চৈতালির কাছে একটা কাগজ দিয়েছিল। আমি সেটা চৈতালির রুম গোছাতে গিয়ে পেয়েছি। আবির ভাই কাগজটা নিতে আসছিল। চেয়েছে, আমি বলেছি নাই। পরে বলল চৈতালির থেকে জেনেছি তোর কাছে আছে। তাই রাগ করে অপমান করতে গিয়েছিলাম। তানহার কথায় ইফাত ভ্রু কুঁচকে তাকাল। তারপরে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে কেউ বলেছিল আবিরকে অপমান করতে? আমি চৈতালির ভাই। চৈতালি আমার কলিজার টুকরার বোন। যে আবির তোমাকে কষ্ট দিল, আমার বোনকে কাদাল। আমি নাচতে নাচতে তার বিয়েতে চলে এলাম। তুমি কি মনে করেছ আমি খুশি হয়ে বিয়েতে এসেছি? আমি চাই আবির বিয়েটা করুক। চৈতালি মানুষ চিনতে শিখুক। কেমন মানুষকে সে ভালোবেসেছে সেটা নিজে অনুভব করুক। এখন চৈতালিকে কেউ কিছু বোঝালে তা চৈতালির মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে না। আবির যেটা করবে সেই চৈতালির মনে মস্তিষ্কে পৌঁছে যাবে। আবিরের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। চৈতালির নিজের ভুলটা অনুভব করার জন্য হলেও আবিরের বিয়ে হওয়াটা খুবই জরুরি। মানুষ কিন্তু ভুল থেকেই শিক্ষা নেয়। আবির তোমার ভাই, তোমার রক্ত। তার জন্য তোমার মায়া হতে পারে, ভেতর থেকে টান অনুভব করতেই পারো। তার সবকিছু ভুলে তাকে মাফ করে দিতেই পারো। একটা কথা মনে রেখো তানহা, আবির কিন্তু আমার কেউ হয় না। ওকে দু চারটা লাগিয়ে দিতে আমার হাত একবারও কাঁপবে না। ওভাবে সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে শার্টটা খুলে দাও। তোয়ালে নিয়ে এসো। জামা কাপড় বের করো। গোসল করতে যাব। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খাবার নিয়ে এসো। ইফাত কথাগুলো বলতে দেরি করলেও তানহা কাজগুলো করতে দেরি করল না। ইফাদের শার্ট খুলে দিয়ে ব্যাগ থেকে তোয়ালে আর জামা কাপড় বের করে ইফাদের হাতে দিল। বলছিলাম কি, সন্ধ্যা করে গোসল না দিল হয় না। আবহাওয়া ভালো না, যদি ঠান্ডা লেগে যায়। ইফাত গম্ভীর মুখে তানহার দিকে তাকাল। আচ্ছা, আপনি গোসল দেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বলেই রুম থেকে চলে গেল তানহা। ইফাত গোসল করতে চলে গেল। ইফাত খাচ্ছে, তানহা চুপচাপ পাশে বসে আছে। মুখ দিয়ে টু শব্দও করছে না। ইফাদের খাওয়া শেষ করে উঠে চলে গেল। তানহা সবকিছু তুলে ফেলল। রাতে পাশাপাশি দুজন শুয়ে আছে। ইফাত খাওয়ার পরে আর কথা বলে নাই তানহার সাথে। ইফাদ মনোযোগ সহকারে ফোনে কিছু একটা দেখছে। তানহা উসখুস করছে কিভাবে ইফাদের সাথে কথা বলবে। ইফাদ রাগ করে মাঝখানে আবার কোলবালিশ রেখে দিয়েছে। তানহা কোলবালিশটা আস্তে করে সরিয়ে দিল। পরম আদুরে ভাবে ইফাদকে জড়িয়ে ধরল। ইফাদের কোনো হেলদোল নেই। আগের ন্যায় ফোনের দিকে তাকিয়ে আছে। আমি আর এমন করব না। আপনার সব কথা মেনে চলব। আপনি রাগ করে থাকবেন না। আপনি রাগ করলে আমার কোনো কিছু ভালো লাগে না। ইফাদের থেকে কোনো ওর আসলো না। তানহা অনেকগুলো কথা বলল, ফলাফল শূন্য। তানহা রাগ করে ইফাদের হাতে কামড় বসিয়ে দিল। ইফাদ তড়িঘড়ি করে তানহার দিকে ঘুরল। এভাবে বিড়ালের মতো কামড়াচ্ছ কেন? আমি বিড়ালই আপনার বিড়াল। আপনি আমার জামাই বিড়াল। আমি ছোট বিড়াল। আপনি বড় বিড়াল। বড় বিড়াল রাগ করেছে, তাই ছোট বিড়াল কামড়ে রাগ ভাঙাচ্ছে। ফাজলামির একটা সীমা থাকে। অনেক রাত হয়েছে, ঘুমাও। আচ্ছা, ঘুমোতে পারি।
আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিতে হবে। জানেন, আমার একটা বিড়ালের বাচ্চা ছিল। তাকে আমি খুব ভালোবাসতাম। কিন্তু চাচি তাকে বস্তায় করে বিলের মধ্যে ফেলে দিয়ে আসছিল। আমি সারাদিন না খেয়েছিলাম। অনেক দিন বিড়ালটার জন্য কান্না করছি। আপনি তো আমার সাথে কথা বলবেন না। আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিবেন। আমি সারাদিন তাকে নিয়ে থাকব। তানহার কথা শুনে ইফাত তানহার দিকে মনোযোগ দিল। স্থির দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে ইফাত বলল, বিড়ালের বাচ্চা না নিয়ে তুমি নিজে একটা বাচ্চা নিলেই তো পারো তানহা। ইফাদের কথা শুনে তানহা গোলগাল করে তাকাল। ইফাত তার দিকে তাকিয়ে আছে দেখে এক হাতে ইফাদের দুচোখ ধরে রাখল। লজ্জায় ইফাদের বুকে মুখ লুকাল। আজকে আবিরের গায়ে হলুদ। পুরো বাড়ি জুড়ে মেহমান গিজগিজ করছে। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। বাচ্চারা হইচই করছে। কয়েকজন দৌড়াদৌড়ি করছে। থালা বাসন ধোয়ার ঝনঝন শব্দ ভেসে আসছে। কেউ কেউ সবাইকে খাবার দিতে ব্যস্ত। কেউ বা রান্না করাই ব্যস্ত। পা ফেলার জায়গা নেই এই ছোট বাসায়। হাঁটাচলা করতে একটু কষ্টই হচ্ছে সবার। তানহা ভিড় ঢেলে এক হাতে খাবার নিয়ে নিজের রুমে আসল। ইফাত বিছানায় বসেছিল। তানহা ক্লান্ত মুখে বলল, এই নিন আপনার খাবার। আপনার জন্য খাবার নিয়ে আসতে গিয়ে মনে হল দ্বিতীয় যুদ্ধ জয় করে আসলাম। তুমি এত কষ্ট করতে গেলে কেন? আমাকে ডাকতে আমি বাহিরে গিয়ে খেয়ে আসতাম। আপনার মাথা খারাপ। বাহিরে তাকিয়ে দেখছেন একবারও? এত মানুষজনের মধ্যে আপনাকে খেতে দিব। তুমি যদি আপনি থেকে তুমি আসতে না পারো, তাহলে আমিও বাহিরে গিয়েও খেতে পারব। আপনি সব কথার মধ্যে আপনি আর তুমি নিয়ে চলে আসেন কেন? তা তোমার ভাই কি কাগজ নেওয়ার জন্য তোমার রুমে আসছিল? কাগজটা আমাকে দেখালে না তো? নাকি আমাকেও দেখাবে না? ওমা, আপনাকে দেখাবো না কেন? এখনই দেখাচ্ছি বলেই কাগজটা বের করে নিয়ে এসে ইফাদের দিকে এগিয়ে দিল। ইফাত কাগজটার দিকে চোখ বুলিয়ে অবাক হয়ে তানহার দিকে তাকাল। এমনভাবে তাকাল মনে হয় আগে কখনো তানহাকে দেখে নাই। ইফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে এই তোমার আবিরের ভাইয়ের ভালোবাসা? তাই তো বলি, ছেলেটা এতটা ভালোবাসে কোনো আমার বউকে, আমি কি কম ভালোবেসে ফেললাম নাকি? তোমার আবির ভাইয়ের নাটক আমার মনকেও গলিয়ে ফেলছিল। এই ছিল তোর মনে আবির ভাই? ইফাদের বোকা বোকা মুখ দেখে তানহা হেসে দিল। তানহাকে হাসতে দেখে ইফাত বলল, তুমি খেয়েছ বউজান? আমি খাবার সময় পাই নাই। সময় করে খেয়ে নিব। আপনি খেয়ে প্লেটটা ফাঁকা করে দিন। আজকে প্লেট এখানে ওখানে ফেলে রাখা যাবে না। সেকেন্ডে সেকেন্ড প্লেট লাগছে। চাচিরা প্লেট ধুইয়ে উঠতেই পারছে। এত এত প্লেট এসে জমা হচ্ছে। আজকে কাজের দিন। এমন একটু হবেই তুমি আমার পাশে বসো। বসার সময় নেই। খাওয়া শেষ হলে ডাক দিবেন। আমি এসে প্লেট নিয়ে যাব। আমি তোমাকে বসতে বলেছি। তুমি আমার ওপরে কথা বলছ। ইফাদের রাগ দেখে বাধ্য মেয়ের মতো বসে পড়ল তানহা। ইফাদ একবার নিজে খাচ্ছে, আরেকবার তানহাকে খাইয়ে দিচ্ছে। সন্ধ্যায় আবিরের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হল। সবাই আবিরকে গায়ে হলুদ দিয়ে যাচ্ছে। কোকেয়া বেগম আর চৈতালি আবিরদের বাসায় মধ্যে প্রবেশ করল। বাসার মধ্যে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল আবিরের দিকে।
সাদা রঙের লুঙ্গি, সাদা রঙের সেন্ডো গেঞ্জি, কাঁধে লাল রঙের গামছা পরা। সামনে নানান রকমের মিষ্টি। সবাই আবিরকে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে। সবাই যে যা পারছে হলুদ দেওয়ার পরে টাকা দিচ্ছে। আবিরের চোখে মুখে খুশির রেখা বিদ্যমান। চৈতালির দুচোখ ছলছল করে উঠল। নিজকে সামলে নিল। সবার সামনে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চৈতালি। কোকেয়া বেগম আবিরকে গিয়ে হলুদ লাগিয়ে দিল। চৈতালি ধীর পায়ে আবিরের দিকে এগিয়ে গেল। হাতে কিছুটা হলুদ নিয়ে আবিরের দুগালে মাখিয়ে দিল। আবির স্থির দৃষ্টিতে চৈতালির দিকে তাকাল। মেয়েটা কেমন জানি হয়ে গেছে। মুখটা মলিন হয়ে আছে। চুলগুলো এলোমেলো। চোখের নিচের কালো দাগ প্রমাণ করে দিচ্ছে মেয়েটা রাতে ঘুমায় না। দুজন দুজনের মুখোমুখি। চৈতালি কি চেয়েছিল? ভাগ্য তাকে কি এনে দিল? আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। আবিরের থেকে দূরে সরে এলো চৈতালি। চলবে।